আমার প্রাক্তন মারা যাওয়ার 1 সপ্তাহ পেরোলো না, অথচ তোমরা দিব্যি ইমোশনাল ব্ল্যাকমেল করে কেন আমার ঘাড়ে অন্য একজনকে চাপিয়ে দিলে মা? নিজেদের খুশিটাই শুধু দেখলে, আমারটা দেখলে না। আচমকা ছেলের প্রশ্ন শুনে ঘাবড়ে গেলেন দিলারা বেগম। নতুন বউয়ের কাছে যাওয়ার আগে ছেলেকে মাঝপথে রুখে কটা ভালো মন্দ পরামর্শ দিতে চেয়েছিলেন, কিন্তু ছেলে যে হঠাৎ এহেন কথাবার্তা বলবে তার মাথায় ছিল না। তিনি জানেন ভুলটা তারই, তবুও ছেলেকে বোঝানোর জন্য আমতা আমতা করে কিছুই বলতে যাবেন এমন সময় পুনরায় স্বপ্নিল বলে ওঠে, তোমার কথা তাও বাদ দিলাম, কিন্তু ওই মেয়েটা, সেই বা কি করে সব জেনে শুনে এরকম একজনের সাথে সংসার করতে রাজি হয়ে গেল, যে কখনোই তাকে ভালোবাসতে পারবে না? বাবা, এখন এসব কথা থাক না। মাত্র বিয়ে হয়েছে তোর, কেউ শুনলে কি মনে করবে বল? তাছাড়াও বউয়ের সামনে এগুলো বলিস না, বেচারি যে কিছুই। কথাটা পুরোপুরি শেষ করতে পারলেন না দিলারা বেগম। তার আগেই স্বপ্নিলের কাজিনরা এসে হইচই করে নিয়ে গেল তাকে। নতুন বউ যে তার ছেলে বা তার অতীতের ব্যাপারে কিছুই জানে না, এ কথাটা ছেলেকে বলার সুযোগ মিলল না তার। একই সাথে মনে চেপে এলো ভয়। তার যদি ছেলে এখন বউয়ের সাথে খারাপ আচরণ করে তবে তিনি কি করবেন? মেয়েটা স্বপ্নিলের বাবার বন্ধুর কন্যা, তাকে ভালো রাখার কথা দিয়ে তো ঠিকই নিয়ে এসেছেন তার পরিবারের কাছে থেকে। এখন সব পরিকল্পনা ভেস্তে যাবে না তো? মনে ঢুকে গেল ভয়। তবুও একটা দীর্ঘশ্বাস ফেলে এক বুক সমান আশা নিয়ে সৃষ্টিকর্তার কাছে নিজের ছেলে ও ছেলের বউয়ের সাংসারিক জীবনের সুখ কামনা করলেন তিনি। বাসর ঘরে বসে আছে রাহিতা। দুরু দুরু বুকে কয়েক ঘন্টা আগে কবুল বলে নিজের হাওয়া মানুষটার অপেক্ষায় লাজুক বরণে অপেক্ষারত সে। রুমে বাহিরে কথাবার্তা শুনে স্বপ্নিল যে এসে গেছে বুঝতে বেগ পেতে হলো না তার। কাজিনদের থেকে মুক্তি পেয়ে এক প্রকার নীরসভাবেই কক্ষে প্রবেশ করল স্বপ্নিল। রুমে ঢুকেই বিছানার মাঝখানে রাখা আঁচল দিয়ে বসে থাকা নিজের নববধূকে দেখে বুকের মাঝের চিনচিনে ব্যথা পুনরায় জাগ্রত হলো তার। না সে পারছে এই দমবন্ধ অবস্থায় থেকে মুক্তি পেতে, না সে পারছে এই বিয়েকে মেনে নিতে। উভয় সংকটে পড়ে এক প্রকার দিশেহারার মতোই কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল সে। এদিকে স্বপ্নিলকে কোনো কথা না বলে এভাবে চলে যেতে দেখে কিঞ্চিত অবাকই হলো রাহিতা। মাথার আঁচল ফেলে সেভাবেই অপেক্ষা করতে লাগলো স্বপ্নিলের। আপনার কি শরীর খারাপ লাগছে? ফ্রেশ হয়ে আসা মাত্রই রাহিতার মুখে এই প্রশ্ন শুনে থেমে গেল স্বপ্নিল। সামান্য চমকে গেলেও প্রকাশ করল না বাহির থেকে। উত্তর না দিয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়তেই পুনরায় কানে এলো চিহ্নিত রাহিতার নম্র কণ্ঠস্বর। শুনছেন, কথা বলছেন না কেন? আপনার কি খুব বেশি শরীর খারাপ লাগছে? খানিকটা চিন্তা নিয়েই প্রশ্ন করেছিল মেয়েটা, কিন্তু গতবারের ন্যায় এবারও তার আশায় গুড়ে বালি দিয়ে চুপচাপ অপর পাশ ফিরে বালিশে মুখ গুজে পড়ে রইল স্বপ্নিল। এবার চিন্তা বাদ দিয়ে রাহিতা প্রচণ্ড বিস্মিত হলো। বলা বাহুল্য, সে যে এমন ঠান্ডা প্রত্যাখ্যান মোটেও আশা করেনি সদ্য বিবাহিত স্বামীর থেকে। তবে কি স্বপ্নিল এ বিয়েতে খুশি নয়? সে কি তাকে পছন্দ করে না? এমন হাজারো প্রশ্নে নিমিষেই প্রশ্নবিদ্ধ হলো হৃদয়। কিন্তু এমন হলে স্বপ্নিল বা তার পরিবারের কেউও একদিনও তাদের বলল না কেন? স্বপ্নিলের পরিবার তো নিজ থেকেই প্রস্তাব দিয়েছিল তার জন্য। যেখানে দু পরিবারের মধ্যে এত ভালো সম্পর্ক, সেখানে ছেলে রাজি না থাকলে তো এমনি এমনি আর এত দূর আগাতো না সব কিছু, তাই না? এইসব ভেবেই নিজ মনকে সান্ত্বনা দিল রাহিতা। অতঃপর বেশ ধীরে সুস্থে ঝুঁকে গেল বিছানার বাঁ পাশে, যেখানে চোখ বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে আছে স্বপ্নিল। আস্তে করে ওর কপালে হাত রাখতেই ওর কোমল হাতের স্পর্শে আচমকা খুলে গেল স্বপ্নিলের চোখজোড়া। সে ঈষৎ রক্তিম চোখজোড়া যেন অনেক কিছু বলতে চাইছে রাহিতাকে। মুহূর্তেই এক অজানা ভয়ে ঢোক গিলে সে। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় তার হাত সরিয়ে দেয় স্বপ্নিল। বহু কষ্টে নিজেকে আটকে রাখা এতক্ষণের চাপা ক্ষোভ যেন স্বমহিমায় সামনে আসে। নিজেকে নিয়ন্ত্রণ না করে ক্রোধান্বিত স্বরে চেঁচিয়ে ওঠে, আর কত বেহায়া হবে তুমি? দেখছো না আমি কথা বলতে চাইছি না তোমার সাথে, অ্যাভয়েড করছি তোমায়। এত কিছুর পরেও তুমি আবার আমার গায়ে হাত দিচ্ছ। কি চাই তোমার?
স্ত্রীর অধিকার নিতে চাও নাকি? আমার টাকা দেখে বিয়ে করে নিজের স্বার্থ হাসিল হয়নি? হঠাৎ এমন প্রশ্নে লজ্জায় অপমানে হতভম্ব হয়ে পড়ে রাহিতা। এ কোন স্বপ্নীলকে দেখছে সে? আজ পর্যন্ত তো কখনোই তাকে এভাবে কারোর সাথে কথা বলতে দেখেনি। হঠাৎ ওদের পরিবার স্বপ্নীলের চেয়ে সামান্য কম সচ্ছল, কিন্তু তবুও আজ পর্যন্ত কখনো ওর সাথে কোনোরূপ খারাপ আচরণ করেনি ছেলেটা। সবসময় হাসি মুখে ভালো আচরণই করেছে। এখন হঠাৎ করে বিয়ের পর চেনা স্বপ্নিলের এ অচেনা পরিবর্তন দেখে কষ্টে বিস্ময়ে রাহিতার আখিদ্বয় কোটর হতে বের হয়ে আসতে যাচ্ছে। নিজেকে সামলে কোনো মতে কম্পিত কণ্ঠে সে উত্তর দিল, আপনি এভাবে কথা বলছেন কেন? কি করেছি আমি? আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? তাচ্ছিল্যের হাসি হেসে বলল স্বপ্নিল। ওর কথায় রহিতার বড় বড় আক্ষেপবলব ভর করে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। তবুও নিজেকে সামলে কিছুটা সময় নিয়ে তপ্ত সুরে পালাটা প্রশ্ন করল সে। যদি বিয়েতে রাজি ছিলেনই না, তবে কেন এই বিয়ে করলেন স্বপ্নিল? আমার জীবনটাকে কি ছেলে খেলা মনে হয়েছিল আপনার কাছে? একটাবার কেন বললেন না আপনি আমায় পছন্দ করেন না, অথবা এই বিয়ে করবেন না? নিজেরাই সেধে বিয়ের প্রস্তাব দিয়ে নিজেই এভাবে বাসর রাতে অপমান করার তো কোনো মানে হয় না, তাই না? টাকা নিয়ে কথা বলে আমার উপর যখন প্রশ্ন তুললেনই, তখন নিজের এই রং বদলানোর স্বভাবের কথা মনে পড়ল না? রাহিতার ব্যঙ্গাত্মক প্রশ্নেও তাচ্ছিল্য এতক্ষণের জ্বলন্ত ক্ষোভে যেন ঘি পড়ল। মুহূর্তে এগিয়ে এসে রাহিতার দু বাহু ধরে দাঁতে দাঁত চেপে স্বপ্নিল চেঁচিয়ে বলল, তোমার কি মনে হয় আমি শখের বশে তোমায় বিয়ে করেছি? যদি এমনটা ভেবে থাকো তাহলে ভুল ধারণা এক্ষুনি মাথায় থেকে বের করে দাও। কারণ আমি তোমাকে পছন্দ করি না। তোমায় বিয়ে করলেও কখনো ভালোবাসতে পারবো না। কারণ আমি আমার মন অলরেডি একজনকে দিয়ে ফেলেছি। সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। তোমাকে এই বিষয়ে আমি আগেই বলতে চেয়েছিলাম, বিয়েটা ভাঙতেও চেয়েছি, কিন্তু নেহাতি মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি। নিজের শত কষ্ট হোক, তবু মা বলে কথা, তার কথার বিরুদ্ধে যাওয়ার স্পর্ধা নেই আমার। কিছুক্ষণ পর থেমে বলল, তুমি শুধু আমার নামের স্ত্রী, নিজেকে এর বেশি কিছুই ভাবার প্রয়োজন নেই, বুঝেছো? জোরে দু বাহু চেপে ধরায় হাতে ব্যথা অনুভব করছিল রাহিতা। চোখ বন্ধ থাকা অবস্থায় স্বপ্নিলের কথা শুনে হাত সরানোর জন্য ছটফট করতে থাকা রাহিতার চোখ বেয়ে আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এতক্ষণ ক্রোধের বশে থাকলেও হঠাৎ সেই বন্ধ চোখের টলমলের স্বচ্ছ অশ্রুজল দেখে স্বপ্নিলের ভেতর কি যেন হয়। হুট করেই হাতের বন্ধন নিজ থেকেই হালকা হয়ে যায়। স্বপ্নিল হাত ছেড়ে দেওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে রাহিতা। হাতের যন্ত্রণা থেকে মুক্তি পেলেও মনের যন্ত্রণা থামানো দেয়। এ যেন সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। রাহিতাকে ছেড়ে দিয়ে দুহাতে নিজের মাথা চেপে ধরে স্বপ্নিল। ঘাড় সমান ছাটা চুলগুলো খামচে ধরে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে যেন। একদিকে নিজের ক্ষতবিক্ষত মন, অন্যদিকে মায়ের চাপ, দুটো সামলাতেই বিগত 7 দিন হিমশিম খাচ্ছিল সে। তার মধ্যে এখন কোত্থেকে যেন রাহিতা এসে জুড়ে বসলো কপালে। জীবন কোথায় নিয়ে যাচ্ছে তাকে? কি হবে তার? সব মিলিয়ে ওর নিজেকে উন্মাদ উন্মাদ মনে হচ্ছে। রাহিতা চুপচাপ বসে বসে দেখছিল স্বপ্নিলের কাণ্ড কারখানা। শুদ্ধ হলেও শান্ত মাথায় ভাবছিল তার জীবনের পরিণতির কথা। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে হুট করে বিছানা থেকে নেমে গেল সে। দরজা খোলার শব্দ হওয়ায় বন্ধ চোখজোড়া খুলে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে স্বপ্নিল। দরজার কাছে রাহিতাকে দেখে সে নিজেও বিছানা থেকে উঠে দাঁড়ায়। সবে দরজা খুলে বাহিরে বের হওয়ার জন্য পা এগিয়েছিল রাহিতা। বেরোনোর আগ মুহূর্তে স্বপ্নিলের ভরাট গলার প্রশ্নে সে থমকে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? স্বপ্নিলকে এগিয়ে এসে প্রশ্ন করতে দেখে কিছুটা অবাক হলেও রাহিতা মাথা ঘামায় না। যেভাবে বেড়েছিল সেভাবেই যেতে যেতে বলে, যার কারণে আজ আপনার আমার দুজনের জীবনে এই অসম পরিণতি, তার কাছেই যাই। ভনিতা করো না। তুমি তো সব জেনে শুনেই বিয়ে করেছিলে না? তাহলে আবার হঠাৎ এই সময় মায়ের কাছে কেন যাচ্ছ? আমায় বিয়ে করার আগে এটা মাথায় ছিল না? ফুঁসে উঠে বলে সে। তার কথায় চোখে
পানি নিয়ে তাচ্ছিল্যের হাসি আসে রাহিতা। হাত দিয়ে চোখ মুছে ব্যঙ্গাত্মকভাবেই বলে, আপনি যেমনটা ভাবছেন সবসময় যে সেটাই সত্যি হবে এমন কোনো কারণ নেই মিস্টার স্বপ্নিল আহমেদ। আমি আমার দিক থেকে একটাও মিথ্যে কথা বলিনি। আমি যদি জানতাম আপনার এই বিয়ে নিয়ে কি মতামত হবে, তবে বিশ্বাস করুন আমি জীবনেও আপনার জীবনে আসতাম না। এখন যিনি আমায় আপনার জীবনে এনেছেন তার থেকেই তো জবাবটা নিতে হবে, তাই না? কথাগুলো বলে শাশুড়ির রুমের উদ্দেশ্যে অগ্রসর হলো রাহিতা। পেছনে ফেলে গেল এক বিস্মিত স্বপ্নীলকে। মেয়েটার কথা শুনে ওর সাহস দেখে মনে মনে বেশ চমকে গেল স্বপ্নীল। কিভাবে বুক ভরা সাহস নিয়ে দিব্যি তার মায়ের কাছে চলে যাচ্ছে, ব্যাপারটা বেশ ভাবালো তাকে। আনমনে প্রশ্ন এলো, রাহিতা কি তবে সত্যিই বলছিল তার মানে? ও কি তার অতীতের ব্যাপারে আসলেই কিছু জানতো না? এ কেমন ধোঁয়াশার মধ্যে ফেসে গেল সে? সাহসা শাশুড়ির রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে রাহিতা, দরজা থেকে বন্ধ করা। বিয়েবাড়ির চঞ্চল পরিবেশেও এখন রাতের আধারে নিস্তব্ধতায় ঘেরা। এমত অবস্থায় কিছুটা বিচলিত হলো মেয়েটা। এতক্ষণ আবেগের বশে স্বপ্নীলকে কথা শুনিয়ে এত দূর চলে এলো ঠিকই, কিন্তু এ সময় শাশুড়িকে ডেকে আর কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটাতে মন সায় দিল না তার। একই সাথে মাথায় এলো, কেউ যদি তাকে বধূবেশে এ অবস্থায় স্বপ্নীলের রুমে ব্যতীত এখানে দেখে, তবে বিয়েটা মোটেও ঠিকভাবে নিবে না। আর যাই হোক, নিজেদের সম্পর্কের মারপ্যাচ বাহিরের মানুষদের দেখানোর মানসিকতা নেই তার মধ্যে। তাই মনের মধ্যে হাজারো প্রশ্নের ঘূর্ণিঝড় হলেও সবকিছু বিবেচনা করে ধৈর্য ধারণ করা বেছে নিল সে। কয়েক কদম পিছিয়ে এসে স্বপ্নীলের রুমের দিকে পা বাড়াতেই চোখে পড়ল তড়িৎ বেশে সরে যাওয়া স্বপ্নীলকে। কিন্তু চুপি চুপি স্বপ্নীল কেন ওর পিছে পিছে এসেছিল বোধগম্য হলো না রাহিতার। রুমে ঢুকে দরজা লাগিয়ে পেছন ফিরতেই বিছানায় বসে থাকা স্বপ্নীলের সাথে চোখে চোখ মিলে যায় তার। সে চোখে চোখ রেখেই স্বপ্নীল ব্যঙ্গাত্মক স্বরে প্রশ্ন ছড়ে। তো কি কথা হলো মায়ের সাথে? ওর কণ্ঠ শুনে ও কথার ধরন দেখে রাগে গা জ্বলে উঠল রাহিতার। ভাবখানা এমন করছে যেন এতক্ষণ এখানেই বসে থেকে তার জন্য অপেক্ষা করছিল। ক্ষিপ্ত রাহিতা দাঁতে দাঁত চেপে বলল, কেন? আপনি ঠিক মতো দেখতে পান না বুঝি? আমার পিছে এত দূরে গিয়ে কী লাভ হলো যদি কি হয়েছে জানতেই না পারেন? ধরা পড়ে যাওয়ায় এতক্ষণের কৌতুকপূর্ণ মুখভঙ্গি বদলে যায় স্বপ্নীলের। মেয়েটা তার মানে দেখেছে ওকে, আবার সেটা নিয়ে খোঁটাও দিচ্ছে। এ তো দেখা যায় ভালোই ফাজিল। মনে মনে এসব ভাবলেও কিছু বলতে গিয়ে শেষমেশ থেমে যায় স্বপ্নীল। বলা বাহুল্য, সারাদিন অনেক ধকল গিয়েছে, শারীরিক মানসিক উভয় দিক দিয়েই। তাই এখন তর্ক করে এনার্জি নষ্ট করার মানে হয় না, অন্তত এই ফাজিল মেয়েটার সাথে তো নয়ই। মনে মনে ভেবে বিছানায় শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করল সে। স্বপ্নীল ঘুমোতেই একটি দীর্ঘশ্বাস ফেলে লাগেজ থেকে ড্রেস বের করে ফ্রেশ হতে চলে গেল। রাহিতা অতঃপর ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ল তার পাশেই। সারাদিনের ব্যস্ততা শেষে একটা ঘুম এখন তারও মন দুটোরই বড্ড প্রয়োজন। সকালবেলায় দরজায় কড়া নাড়ার আওয়াজে ঘুম ভাঙে রাহিতার। ঘুমু ঘুমু চোখ জোড়া মেলে ঘড়ির দিকে তাকাতেই হুঁশ ফিরে আসে। সকাল প্রায় 9টা বাজছে। নতুন বউ প্রথম দিনই এত বেলা করে ঘুমাবে, তা নিশ্চয়ই ভালো দেখায় না। পাশে তাকিয়ে দেখে স্বপ্নীল নেই। মনে মনে কষ্ট পেল রাহিতা। লোকটা নিজে উঠে চলে গেছে সকালবেলা, অথচ ওকে ডাকার প্রয়োজন মনে করল না একটা বারও। কি এমন হতো ওকে ডেকে নিলে? কিন্তু পরক্ষণেই তার মনে হলো যে ছেলেটা তাকে এখনো মন থেকে বউ হিসেবে স্বীকার করেই না, সে কেন যেচে পড়ে তার সাথে কথা বলবে। স্বপ্নীলের কথা ভাবতেই কাল রাতের কথোপকথন পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল রাহিতার। তবুও সেগুলোকে মনের মধ্যে চাপা দিয়েই দরজার কাছে গেল সে। দরজা খুলতেই চোখে পড়ল এক হাস্যোজ্জ্বল মেয়েকে, যে স্বপ্নীলের চাচাতো ভাইয়ের বউ সায়মা। কাল বিয়েতে তার সাথে পরিচয় হয়েছে রাহিতার। তাকে দেখে রাহিতাও মুখে হাসি টেনে বলল, সরি ভাবি, উঠতে একটু লেট হলো। সবাই উঠে গেছে না?
কখন এত বেলা হয়েছে আমি টেরই পাইনি। আরে কোনো সমস্যা নেই পাগলি, বিয়ের প্রথম প্রথম এমন হয়। আমরাও তো শেষ সময় পার করে এসেছি নাকি, বুঝতে পারছি তোমার অবস্থা। সাইমার রসিকতাপূর্ণ কথায় হাসবে না লজ্জা পাবে ঠিক বুঝে উঠতে পারছিল না রাহিতা। মনে মনে শুধু বলল, যদি তোমাদের মতো আমার বিয়েটা একটা স্বাভাবিক বিয়ে হতো তাহলে হয়তো তোমার কথা ঠিক হতো ভাবি। কিন্তু আমার বর, সে আমার মন থেকে চায় না, চাপে পড়ে বিয়ে করেছে। কি গো, কি ভাবছো মনে মনে, আমার দেবরের কথা নাকি? সাইমার ডাকে মনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসে রাহিতা। বিনিময়ে নম্র সুরে বলে, ভাবছিলাম কি আমি এখন কি পরবো, শাড়ি তো পরতে পারি না আমি, সব সময় মা পরিয়ে দিত। তুমি কি আমায় হেল্প করবে ভাবি? কেন নয়, অবশ্যই হেল্প করব, এজন্যই তো এখানে। নয়তো কি আর এমনি এমনি এসেছি? তুমি গোসল করে এসো, আমি শাড়ি পরিয়ে রেডি করে দিচ্ছি। তোমার শাশুড়ি মাই পাঠিয়ে দিলেন আমায়, তার একমাত্র পুত্রবধূকে জাগিয়ে রেডি হয়ে নিচে নিয়ে যেতে বলল। জানো চাচি, তোমার ভীষণ ভালোবাসে তোমায়। রাহি, তুমি অনেক লাকি, সবার শাশুড়ি এমন হয় না। সাইমার কথায় বাহির থেকে হাসলেও ভেতরে ভেতরে কিছুটা তাচ্ছিল্যের হাসি আসলো রাহিতা। সে নিজেও জানে দিলারা বেগম তাকে ভালোবাসেন, কিন্তু তবুও তিনি স্বার্থপরের মতো তাকে পুরো সত্যতা না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিলেন তা বেশ ভাবাচ্ছেন তাকে। যে করেই হোক আজ ওনার সাথে কথা বলতেই হবে, তার শুনতেই হবে সব কিছু, নয়তো সারা জীবন এভাবে সমঝোতা করে কিভাবে চলবে সে স্বপ্নিলের সাথে। নিজের এসব ভাবনার মাঝেও একটা জিনিস নজর এড়ালো না রাহিতার, তা হলো এতক্ষণ হাসি মুখে সব কথা বললেও শেষের কথাটা কিছুটা দুঃখের সাথেই বলল সাইমা। তার মুখভঙ্গি দেখে কপালে ভাঁজ পড়ল রাহিতার। কিছু জিজ্ঞেস করবে তার আগেই তাকে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল সাইমা। কোনো কিছু বলার সুযোগই আর পেল না সে। মেরুন রঙের জামদানি পরে আয়নায় তাকিয়ে নিজেকে দেখছে রাহিতা। সাইমা তাকে শাড়ি পরিয়ে দিয়ে শাশুড়ির ডাকে নিজে চলে গেছে দ্রুত পায়ে। উজ্জ্বল তাকে মেরুন রং বেশ মানিয়েছে তার গায়ে। গোসল করে আসা ভেজা চুলে আয়নার সামনে শাড়ি পরিহিত রাহিতাকে সদ্য ফুটে ওঠা গোলাপের ন্যায় দেখাচ্ছে। আয়না থেকে নজর সরিয়ে রুম থেকে বের হবে এমন সময় সেখানে প্রবেশ করে স্বপ্নিল। আস্তে ধীরে হেঁটে আসায় রাহিতা খেয়াল করে কাল রাতের তুলনায় কিছুটা অন্যরকম দেখাচ্ছে তাকে। চোখে মুখে যেন স্পষ্ট কালচে ভাব। কৌতূহলী চোখে সেদিক চেয়ে কিছু বলবে তার আগেই তাকে এক প্রকার ইগনোর করে রুম পেরিয়ে বারান্দায় চলে যায় স্বপ্নিল। এক পলক দেখেও না ওর দিকে। এতে ভেতরে ভেতরে খানিকটা অভিমান জমলেও বাহিরে তা প্রকাশ না করে রুম থেকে বের হচ্ছিল সে। হঠাৎ কি মনে করে বারান্দায় যেতেই চোখ পড়ল হাতে সিগারেট ধরে রাখা স্বপ্নিলকে এক দৃষ্টিতে আকাশের দিক চেয়ে বিষণ্ণ মনে ধোঁয়া ওড়াচ্ছে। এই স্বপ্নিল রোদেলার সকালেও তার চোখে মুখে স্পষ্ট আধার। স্বপ্নিলের এমন চেহারা দেখে খারাপ লাগার পাশাপাশি সামান্য অপরাধবোধ হলো রাহিতার। একটু কি সময় দেওয়া যেত না ছেলেটাকে? কেন এত তাড়াতাড়ি সবকিছু করতে হলো? প্রত্যেকটা মানুষেরই সময়ের সাথে সবকিছু মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, যেটা স্বপ্নিল পায়নি। এসব ভেবেই সেখান হতে প্রস্থান করছিল রাহিতা। এমন সময় কানে এলো স্বপ্নিলের শান্ত কণ্ঠস্বর। চোরের মতো পেছনে দাঁড়িয়ে না থেকে কিছু বলার থাকলে সামনে এসে বলো। চমকে উঠে পেছন ফিরল রাহিতা। না, এখনো স্বপ্নিল আগেরকার মতোই রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঠায় দাঁড়িয়ে। পেছনে ঘুরে দেখেনি অবধি তাকে, তবুও কিভাবে বুঝলো? বিস্ময়কে সাথে নিয়েই খানিকটা এগিয়ে এসে সে প্রশ্ন করল। আপনি কোথায় গিয়েছিলেন সকাল সকাল? উত্তরের আশায় অপেক্ষা করা রাহিতাকে হতাশ করে চুপ রইল স্বপ্নিল। বিষয়টাকে উপেক্ষা করে রাহিতা পুনরায় প্রশ্ন করল। আপনি সিগারেট কেন খাচ্ছেন? আপনি না আগে এসব খেতেন না? একদম বউয়ের মতো আচরণ করবে না। কেন করব না? বিয়ে করার সময় এটা মাথায় ছিল না যে ঘরে বউ নিয়ে আসছেন? এবার স্বপ্নিলের উত্তর না পাওয়ায় রাগ হলো রাহিতার। কয়েক কদম এগিয়ে তেজি হস্তে সিগারেটটি কেড়ে নিল ওর হাত থেকে। অতঃপর তা নিচে ফেলে দিতে উদ্যত হতেই তার হাত ধরে ফেলল স্বপ্নিল।
পেশিবহুল পুরুষালী হাতে নিমিষেই কেটে গেল তার ক্ষুদ্রকায় হাতটি। রেলিংয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাহিতা বেশ কিছুটা জোর খাটিয়ে হাত সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো স্বপ্নিলের শক্তির কাছে। অতঃপর স্বপ্নিল এখনো নীরব থাকায় বিরক্তিকর কণ্ঠে সে বলে উঠল, কি সমস্যা আপনার? ছাড়ুন হাত, ফেলে দিব আমি এটা। ওকে, ছাড়ছি হাত। বলে আচমকা হাত ছাড়তেই অপ্রস্তুত ভঙ্গিতে পেছন দিকে ঝুঁকে যায় রাহিতা। ফলশ্রুতিতে গ্রিলহীন বারান্দা হতে পড়ে যেতে ধরে সে। চোখ মুখ কুঁচকে এক বিকট চিৎকার দেওয়ার প্রস্তুতি নিতেই পুনরায় তার হাত আঁকড়ে ধরে স্বপ্নিল। শক্ত মুঠোয় রাহিতার হাত পেঁচিয়ে ওকে আরও খানিকটা পেছনে ঝুঁকিয়ে শীতল কণ্ঠে বলে, ফেলে দেই তোমাকে এবার? কি বলো? ভয়ে বাকরুদ্ধ রাহিতা চোখ মেলাতেই আখিদয় মিলিত হলো স্বপ্নিলের ঈষৎ লালচে চোখ জোড়ার সাথে, যে চোখের ভাষা পড়তে ব্যর্থ হলো সে। রাহিতাকে চুপ থাকতে দেখে স্বপ্নিল হাতের বাঁধন খানিকটা ঝাঁকিয়ে করে ঠান্ডা গলায় আবারও বলল, চুপ কেন? এবার বলো, ফেলে দিই তোমায়? ভয়ে চোখ মুখ কুঁচকে ধীর কণ্ঠে রাহিতা জবাব দিল, যদি পারেন ফেলে দিন। তুমি কি মনে করেছো আমার মধ্যে সাহস নেই? আমায় চ্যালেঞ্জ করছো তুমি? দেখাতে হবে তোমায়। ওকে দেন, গুড বাই মিসেস রাহিতা। তির্যক হেসে গটগট করে কথাগুলো বলেই হাতের বন্ধন ঢিলে করে দিল স্বপ্নিল। এতক্ষণ মনের মাঝে সাহস নিয়ে ঝুঁকে থাকা রাহিতা যেন শ্বাস আটকে গেল কণ্ঠনালীতে। তবে কি স্বপ্নিল সত্যিই ওকে নিয়ে নিচে ফেলে দিবে? শান্ত পরিবেশ, নিশ্চুপ ভঙ্গিতে পেছনে ঝুঁকে আতঙ্কিত মুখে স্বপ্নিলের চোখের দিকে চেয়ে আছে রাহিতা, যে চোখে স্পষ্ট শূন্যতা বিরাজমান। হুট করে স্বপ্নিল হাত ছেড়ে ছেড়ে দেওয়ায় ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলল রাহিতা। এই বুঝি পড়ে যাবে মনে হতেই তৎক্ষণাৎ পুনরায় হাত চেপে ধরে স্বপ্নিল। অতঃপর চোখ খোলার আগেই হ্যাচকা টানে আচমকা তার বুকে এসে পড়ে রাহিতা। সব কিছু এতটাই আকস্মিকভাবে ঘটল যে ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে আছে মেয়েটা। অপরদিকে স্বপ্নিলকে এত কাছে থেকে অনুভব করতে পেরে এক অন্যরকম অনুভূতিতে বশীভূত হয় তার মন। স্বপ্নিলের বুকে মাথা রেখে সেভাবেই তার হৃদস্পন্দন শোনার চেষ্টা করছিল সে। এরই মধ্যে তাকে বুক থেকে সরিয়ে দেয় স্বপ্নিল। দু হাতে বাহু চেপে ধরে সামান্য দুরন্ত দৃষ্টি করে দুজনের মাঝে। কেমন লাগলো? রসিকতামূলক প্রশ্ন করেই সরু চোখে অপর ফাঁস ফিরে রাহিতা। তাকে ভয় দেখানোর প্রচেষ্টায় সফল হওয়ায় এবার যে মজা নিবে স্বপ্নিল তা বেশ বুঝছে সে। রাহিতাকে চুপ দেখে স্বপ্নিল পুনরায় তার বাহু ঝাঁকিয়ে প্রশ্ন করে, খুব ভয় পেয়েছিলে? স্বীকার করতেই পারো, আমি মাইন্ড করব না। ধুর, আপনি একটা খুব বাজে লোক। বিরক্তিকর কণ্ঠে কথাটা বলে স্বপ্নিলের থেকে নিজ হাত ছাড়িয়ে তাকে ঈষৎ ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দা থেকে চলে যেতে যেতে বলল রাহিতা। পেছন ফিরলে সে দেখতে পেত স্বপ্নিলের ঠোঁটের কোণে এক প্রস্ফুটিত শুষ্ক হাসি। নিচে নামতেই শাশুড়ি ও অন্যান্য আত্মীয়দের মুখোমুখি হলো রাহিতা। সবাই যেন ওর জন্যই অপেক্ষা করছিল, সেভাবেই হাসলো ওকে দেখে। বিনিময়ে সেও ইতস্তত হেসে সকলের মাঝে গিয়ে বসল। শুরু হলো নতুন বউকে দেখে প্রশংসা করলো সবাই। একই সাথে তাকে খ্যাপানো থেকে শুরু করে বিভিন্ন রকম হাসি ঠাট্টা গল্পের পাশরায় জমে গেল আসর। বলা বাহুল্য স্বপ্নিলের বাবা মারা গেছেন। ওর একটা একাদশে পড়ুয়া ছোট বোন আছে। লেখাপড়ার পাঠ চুকানোর আগেই তার মা বাবা মারা যায়। ভার্সিটিতে ওঠার শুরু থেকেই তার বাবার রেখে যাওয়া ব্যবসায় হাত দিতে হয় তাকে। অল্প সময়ে দায়িত্বের বোঝা ঘাড়ে চেপে যাওয়ায় বাধ্য হয়ে একা হাতে যতটুকু পেরেছে বেশ ভালোভাবে সব দিকে সামলে রেখেছে সে। এসব নিয়েই কথা হচ্ছিল। বেশিরভাগ আলোচনা স্বপ্নিলকে ঘিরে। তার কি পছন্দ অপছন্দ এসব রাহিতাকে জানানোর উদ্দেশ্যই যে তার শাশুড়ি করছে বুঝতে বাকি রইল না তার। একই সাথে রাহিতা এটাও বোঝালো এত দ্রুত বাবাকে হারানোর পর থেকেই মায়ের প্রতি এক আলাদা দুর্বলতা আছে স্বপ্নিলের। আর হয়তো সে কারণেই নিজের মনের ক্ষত শুকানোর আগেই সে মায়ের কথায় এ বিয়ে করতে রাজি হয়।
আত্মীয়দের সাথে আলাপ আলোচনা শেষে রান্নাঘরে প্রবেশ করতেই শাশুড়িকে সে জিজ্ঞেস করে, সরি আন্টি, উঠতে দেরি হয়েছে, আপনার হেল্পও করতে পারলাম না সকালবেলা রান্নায়। ঠিক আছে, তবে তোমাকে এক শর্তে ক্ষমা করতে পারি। কিছুটা গম্ভীর মুখে বললেন দিলারা বেগম। শাশুড়ির এমন আচরণে কিছুটা অবাক হলো রাহিতা, তবুও স্বাভাবিক মুখে বলল, কি শর্ত আন্টি, আমায় বলুন। আমি এখানে কারো আন্টি না, আমাকে এখন থেকে মা বলে ডাকলে তবেই মাপ করব, বুঝেছো বৌমা? হেসে কথাগুলো বললেন দিলারা বেগম। শাশুড়ির হাসি দেখে হেসে ফেলল রাহিতাও। তিনি যে ওর সাথে মজা করছিলেন এতক্ষণে বুঝে এলো তার। হাসতে হাসতে দিলারা বেগম বললেন, রান্না করতে পারিস না রাহি? জি মা, পারি টুকটাক। বেশ, আমার স্বপ্নিল কিন্তু বেশ ভোজন রসিক। ওকে দেখে খুব একটা বোঝা যায় না, কিন্তু খাবার খেতে অনেক পছন্দ করে আমার ছেলেটা। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? শাশুড়ির কথায় কি জবাব দেবে ভেবে পায় না রাহিতা, তবুও মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ে সে। কিছুক্ষণ নীরবতার পর দিলারা বেগম বলেন, আজ বিকেলে সবাই চলে যাওয়ার পর আমার রুমে আসবি কেমন? কিছু কথা বলার ছিল তোকে। ওনার কথায় মাথা তুলে তাকায় রাহিতা। অবশেষে তিনি নিজে থেকে সব খুলে বলতে চাইছেন, তবে ওকে জানার সুযোগ পেয়ে সেও সায় জানিয়ে বলে দেয় সে আসবে। তারও যে স্বপ্নিলের সম্পর্কে অনেক কিছু জানা বাকি। নিজের ভাবনার মাঝে সে শুনতে পেল দিলারা বেগমের আরেকটি প্রশ্ন। স্বপ্নিল তোকে কাল রাতে কিছু বলেছে? মানে? যদিও রাহিতা তাকে তিনি কি প্রসঙ্গে কথা বলছেন তবুও অবুঝের মতো প্রশ্ন করে পুরোটা শোনার জন্য। ওর প্রশ্নে ইতস্ততভাবে দিলারা বেগম বলেন, মানে ও কি তোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেছে বা এমন কিছু বলেছে যাতে তুই কষ্ট পেয়েছিস? যদি করে থাকে আমায় বলতে পারিস, আমি নিজে ওর খবর নেব। রাহিতার মনে হলো আর একবার বলে দিক কাল রাতে স্বপ্নিলের অদ্ভুত আচরণের কথা। তাকে স্ত্রী হিসেবে মানাবে না, কোনোদিন ভালোবাসবে না এসব বলার কথা, কিন্তু তবুও অজানা এক কারণে সে সংযম করল নিজেকে। আগে সব কিছু শাশুড়ির থেকে জানতে হবে, তবেই সে কোনো কিছু ভাববে। তাই মুখভঙ্গি স্বাভাবিক করে মলিন হেসে বলল, না মা, তেমন কিছুই হয়নি। আসলে আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম তো, তাই দুজনেই ঘুমিয়ে পড়েছি দ্রুত। কেন, কিছু হয়েছে নাকি মা? রাহিতার কথায় এতক্ষণ চেপে রাখা শ্বাস ছাড়লেন দিলারা বেগম। স্বপ্নিল যে রাহিতার সাথে কোনো খারাপ আচরণ করেনি ভেবে খুশি হলেন তিনি। যাক, তার ছেলে নিজেকে সামলে নিতে শিখেছে, এখন রাহিতাকে মেনে নিলেই হয়। মনে মনে প্রার্থনা করলেন উনি। হাসি মুখে বললেন, আরে না, আমি তো এমনি বলেছিলাম। বয়স হয়ে গেছে তো, কখন কি বলি ঠিক নাই। তুই এখন বাহিরে যা, তোর কাকি শাশুড়িদের কাছে যা, আমিও আসছি। অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে রাহিতা। বের হতেই পথিমধ্যে দেখা হয় স্বপ্নিলের সাথে। ওর দিকেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এ দৃষ্টি সম্পূর্ণ ব্যতিক্রম, কোমল দৃষ্টি, যেন কোনো কারণে ওর কাছে কৃতজ্ঞ সে। স্বপ্নিলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা চমকে ওঠে। চোখের ইশারায় রাহিতা জিজ্ঞেস করে, কি? স্বপ্নিল উত্তর দেয় না। কিছুক্ষণ ওর চোখে সেভাবে চেয়ে থেকেই হঠাৎ ধরা পড়ে চোরের ন্যায় এদিক সেদিক তাকিয়ে উসখুস করে কেটে পড়ে রাহিতার সামনে থেকে। হঠাৎ করে কি এমন হলো তার? ওর যাওয়ার পানে চেয়ে রাহিতা ভাবে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল হতে এক এক করে মেহমানরা চলে যেতে লাগলো নিজ নিজ গন্তব্যে। স্বপ্নিলও বাইরে চলে গেছে, ওর আসতে আসতে রাত হবে। বাসা ফাঁকা হয়েও সুযোগে শাশুড়ির রুমে চলে গেল রাহিতা। সকাল থেকেই যে এ মুহূর্তটার অপেক্ষা করছিল সে, তাই তো সময় পেতেই এক মুহূর্ত বিলম্ব করেনি। অপরদিকে দিলারা বেগমও যেন এর আগমনের জন্যই প্রস্তুত ছিলেন। রাহিতার রুমে ঢুকতে ইশারায় তার পাশে বসার ইঙ্গিত দিলেন তিনি। ওর মাথায় হাত রেখে বেশ শান্ত গলায় বললেন, দেখ মা, এখন হয়তো আমি তোকে যা বলবো শুনলে তুই কষ্ট পাবি। মনে মনে আমাকে ভালো মন্দও বলতে পারিস, এতে আমি কিছু বলবো না তোকে। কিন্তু আমার মনে হয় তোদের সম্পর্ক পুরোপুরি শুরু হওয়ার আগে তোকে স্বপ্নিলের সম্পর্কে সবকিছু জানানো দরকার, তাই তোকে এখানে ডাকা।
এ বুড়ো মেয়ের কথা শুনবি তো? টিপ টিপ করতে থাকা হৃদয় নিয়ে ওনার দিকে চেয়ে রইল রাহিতা। এক অদ্ভুত উত্তেজনায় ক্ষণে ক্ষণে শিউরে উঠছে সে। কি এমন হয়েছিল স্বপ্নীলের অতীতে? কেনই বা একসময় এরকম মনমরা হয়ে থাকে? আজকে সে অবশেষে সবকিছু কারণ জানতে পারবে।